প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, বাংলা ব্যাকরণে আমাদের সকলের কিন্তু ভয়। সেই ভয় আজকের ভিডিওতে ঠিক পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের দূর হবে। আমি তোমাদের বইয়ের পাতায় গিয়ে দেখিয়ে দেব, বুঝিয়ে দেব, তোমরা বাংলা ব্যাকরণে 15-15 কিন্তু পাবেই, একদম আজকে চিন্তামুক্ত হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুটো দিন খুব প্রচণ্ড জ্বর ছিল, একটু অসুস্থ ছিলাম, সেই জন্যে গতকালকে ভিডিও নিয়ে আসতে পারিনি। আজকে আবার চলে এসেছি, যেহেতু তোমাদের পরীক্ষা কিন্তু আর দেরি নেই। শুক্রবারে তোমাদের প্রথম পরীক্ষা, তার আগ মুহূর্তে বাংলা ব্যাকরণের একদম লাস্ট মিনিট সাজেশন কেবলমাত্র নয়, সম্পূর্ণ রিভিশন ক্লাস তোমাদের সামনে কিন্তু নিয়ে আসতে চলেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং একটাই অনুরোধ থাকবে তোমাদেরকে, আমি যে জায়গাগুলো তোমাদেরকে আজকে বলবো সেই জায়গাগুলো একবারের জন্য হলেও পরীক্ষার আগের রাত্রে এবং পরীক্ষার দিন সকালবেলা একবার চোখ বুলিয়ে যাবে জাস্ট, ঠিক আছে? এইটুকু রিকোয়েস্ট থাকলো, যে জায়গাগুলো আমি বলবো ব্যাকরণ থেকে সেই জায়গাগুলো একটুখানি চোখ বুলিয়ে যাবে। তোমাদের ব্যাকরণ রয়েছে 15 মার্ক, যেখানে তোমাদের MCQ 7টি থাকে আর 1 মার্কের প্রশ্ন থাকে 8টি। তো এই 15 মার্কে কী করে 15 পাবে, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি তুমিও কিন্তু 15 পেয়ে যাবে। চলো বন্ধুরা, তোমাদের কাছে যদি কোনো সহায়িকা থাকে, বিশেষ করে আমি তোমাদেরকে দেখাবো প্রান্তিকের সহায়িকা, তোমাদের কারক বিভক্তি, সমাস, বাচ্য এবং বাক্য পরিবর্তন, এই যে জায়গাগুলো থেকে তোমাদের যে শর্ট কোশ্চেন বা MCQ SCQ প্রশ্ন কোন জায়গাগুলো থেকে আসে একবার চোখ বুলিয়ে চলো আমরা বইয়ের থেকে দেখিয়ে দেবো। থেকে সহায়িকা না থাকে তাহলে যে কোনো সহায়িকা তোমার কাছে যদি থাকে, আমি যে জায়গাগুলো বলছি সেগুলো অবশ্যই একবার দাগিয়ে নাও এবং পরীক্ষার আগের রাত্রে এবং পরীক্ষার দিন সকালবেলা একবার অন্তত আরও একবার রিকোয়েস্ট করছি চোখ বুলিয়ে যাও। আমাদের চ্যানেলের ফাইনাল পরীক্ষার সাজেশনগুলো যদি এখনও না দেখে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে দেখো মাধ্যমিক 2024-এর সাজেশনের, সেই প্লেলিস্টে গেলে সমস্ত ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রথম আমাদের রয়েছে প্রথম অধ্যায় ব্যাকরণের কারক ও অকারক সম্পর্ক, ঠিক আছে? এখানে প্রথমে যে প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, যেরকম বিভক্তি কাকে বলে উদাহরণ দাও, ঠিক আছে? যে বর্ণ বা বর্ণ সমষ্টি বা ধাতুর পরে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে এবং কারক ও কাল নির্ণয়ে সাহায্য করে তাকে বলে বিভক্তি। তাহলে এটা দেখে নিলে, যেমন বিভক্তির উদাহরণ কি, এ, তে, অন্তস্থ, কে, রে, এ, রে, র, এর, এইগুলো হচ্ছে বিভক্তির কি বলতো উদাহরণ, ঠিক আছে? শূন্য বিভক্তি কাকে বলে একটুখানি দেখে নেবে, দেখো এখানে দাগিয়ে রেখেছি আমি, ঠিক আছে? তারপরে দেখো শব্দ বিভক্তি কাকে বলে, শব্দ বিভক্তি, হ্যাঁ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। শব্দের পরে যে বিভক্তি যুক্ত হয়ে শব্দটিকে নাম পদে পরিণত করে শব্দ বিভক্তি, ঠিক আছে? তে, কে, এগুলোকে বলা হয় শব্দ বিভক্তি। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো অনুসর্গ, পরসর্গ বা কর্ম প্রবচনীয়। অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ। আর একটা জিনিস আমি এখানে বলতে ভুলে গিয়েছি, সেটা হলো বিভক্তি শব্দের অর্থ বিভাগ বা ভাগ করা, এটা মনে রাখবে কিন্তু। তাহলে বিভক্তি শব্দের অর্থ কি বলতো, বিভাগ বা ভাগ করা, ঠিক আছে? মনে রাখবে। আর এই অনুসর্গের অপর নাম কি, পরসর্গ বা কর্ম প্রবচনীয়, ঠিক আছে? অনুসর্গ কাকে বলে, ঠিক আছে? এবং অনুসর্গের যে উদাহরণগুলো দেখো এখানে, থেকে, চেয়ে, জন্য, নিমিত্ত, উদ্দেশ্য, এগুলো হচ্ছে আমাদের অনুসর্গের উদাহরণ বা পরসর্গ বা কর্ম প্রবচনীয়, ঠিক আছে? মনে রাখবে। নির্দেশ্য কাকে বলে একটুখানি দেখে রাখবে। আমি যে জায়গাগুলো বললাম এগুলো একটুখানি তোমরা দাগিয়ে রাখবে, ঠিক আছে? এইবার দেখো আমাদের যে এই কারক, আমরা কি জানি কে দিয়ে প্রশ্ন করলে সেটা কর্তাকারক হয়, তাই না? কর্তৃকারক হয় কে দিয়ে প্রশ্ন করলে, ঠিক আছে? তো এই কর্তৃকারকের যে শ্রেণী বিভাগ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে প্রযোজক কর্তা, কর্তা যখন নিজে না করে অন্যকে কাজ প্রবৃত্ত করে তাকে প্রযোজক কর্তা বলে। শিক্ষক মহাশয় ছাত্রকে পড়ান, ঠিক আছে? তারপর হচ্ছে প্রযোজ্যকর্তা, প্রযোজ্যকর্তা যাকে দিয়ে কাজটি সম্পাদন করা হয় তাকে প্রযোজ্যকর্তা বলছে, ঠিক আছে? তাহলে প্রযোজককর্তা আর প্রযোজ্যকর্তার সংজ্ঞা এবং উদাহরণ অবশ্যই খুব ভালো করে দেখে নেবে। তার সঙ্গে সমধাতুকর্তা বলছে যখন কোনো বাক্যের কর্তৃপদ ও ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হয় তাকে, সেই কর্তাকে সমধাতুকর্তা বলে, ঠিক আছে? যে পড়ুয়া চেঁচিয়ে পড়ছেন, বাজনা বাজছে, লেখক লিখছেন, ঠিক আছে? খেল, পড়, বাজ, লিখ, এইগুলো হচ্ছে আমার সমধাতুক কর্তা। নিরপেক্ষ কর্তা, ব্যতিহার কর্তাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, দেখো দাগিয়ে রেখেছি। যখন কোনো বাক্যে ভিন্ন ভিন্ন কর্তার পরস্পর এক জাতীয় ক্রিয়া বোঝায় তখন সেই ক্রিয়ার কর্তাকে ব্যতিহার কর্তা বলে। যেমন পণ্ডিতি কথায় 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 হাসি, শিক্ষক ছাত্রকে পঠন পাঠন, রাজায় রাজায় যুদ্ধ, ব্যতিহার কর্তা মাথায় রাখবে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু আসে। এবার হচ্ছে কর্মকারকের ভিতরে যেটা তোমাদের এখান থেকে 1 মার্কের পরীক্ষা আসতে পারে, মুখ্য কর্ম আর গৌণ কর্ম। বলছে দ্বিকর্ম ক্রিয়ার যে কর্মটিতে বিভক্তির চিহ্ন থাকে না, তাহলে বিভক্তির চিহ্ন যেটাতে থাকবে না সেই কর্মটিকে মুখ্য কর্ম বলে। যেমন আমি বলি মহর্ষিকে 5টি গাভী দিলেন, ঠিক আছে? তাহলে মহর্ষিকে গাভী দিলেন, এই যে গাভীটা হচ্ছে আমাদের কি বলতো মুখ্য কর্ম। যে কর্মটিতে বিভক্তির চিহ্ন থাকে তাকে বলে গৌণ কর্ম। তাহলে এই যে মহর্ষি কে, তাহলে এখানে বিভক্তির চিহ্ন রয়েছে,
কে বিভক্তি চিহ্ন রয়েছে, তাহলে এখানে গাভী হচ্ছে মুখ্য কর্ম আর মহর্ষি হচ্ছে কি বলতো গৌণ কর্ম। ঠিক আছে, তাহলে দ্বিকর্ম ক্রিয়ার যে কর্মটিতে বিভক্তির চিহ্ন থাকে না, তাহলে বিভক্তির চিহ্ন না থাকলে সেটা মুখ্য কর্ম হবে। মাথায় রাখবি বিভক্তি চিহ্ন যদি না থাকে মুখ্য কর্ম হবে, আর বিভক্তি চিহ্ন যদি থাকে সেটা গৌণ কর্ম হবে। ঠিক আছে, এখান থেকে আর কোনো কিছু পড়ার তোমাদের দরকার নেই। আচ্ছা, কারক কাকে বলে সেগুলো তো তোমরা জানো। এবার হচ্ছে সম্বন্ধ পদ কাকে বলে একটুখানি দেখে যাবে। ঠিক আছে, যেরকম মহাশয়, ওরে, ওহে, এই যে কাউকে কোনো কিছু বলে সম্বোধন করা হয় এটা সম্বোধন পদ। ঠিক আছে, একটুখানি দেখে যাবে সম্বোধন পদটা। ঠিক আছে, এই যে কারক কাকে বলে, অনুসর্গ তার উদাহরণ, নির্দেশক তার উদাহরণ, শব্দ বিভক্তির উদাহরণ। ঠিক আছে, তির্যক বিভক্তিটা একটুখানি গুরুত্ব সহকারে দেখে যাবে, খুব পরীক্ষা আসে। যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। একাধিক, এই বিভক্তিটা কিন্তু যেরকম ধানে, কলমে, শিকারে, তাহলে এই বিভক্তিটা কিন্তু একাধিক কারকে কিন্তু প্রযুক্ত হয়। ঠিক আছে, বাড়িতে একটু কাঠের কাজ হচ্ছে ওই জন্য খটখট শব্দ তোমরা শুনতে পাচ্ছ, তো একটুখানি নয়েজ হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। অনুসর্গ নির্দেশকের পার্থক্যটা একটুখানি ভালো করে দেখে যাও। অনুসর্গ এক বচন কিংবা বহু বচন বোধকে সম্পূর্ণ করে না, নির্দেশক বিশেষভাবে বচনের বোধকে সম্পূর্ণ করে। দেখে নেবে ভালো করে পার্থক্যটা। ঠিক আছে, নিরপেক্ষ কর্তা কাকে বলে, উদাহরণ ব্যথের কর্তা তোমাদের পূর্বে বলেছি রাজায় রাজায় যুদ্ধ। ঠিক আছে, তাহলে আমাদের কারক থেকে যদি এই যে জায়গাগুলো বললাম এই জায়গাগুলো একটুখানি ভালো করে দেখে যাও তাহলে হবে। শূন্য বিভক্তি, কারক অকারকের মধ্যে পার্থক্য পূর্বে বলেছি আমি তোমাদেরকে। ঠিক আছে, এবার আসছি সমাস। দেখো, সমাস শব্দের অর্থ সংক্ষেপ, মনে রাখবে। দেখো, সংক্ষেপ, সমাস শব্দের অর্থ সংক্ষেপ। তোমরা যদি এই ভিডিওটা যদি নাও পড়ো, এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে কী হবে বলো তো, তোমার রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, এতে কী হবে, পরীক্ষায় যদি এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে না, তুমি লিখতে পারবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি লিখতে পারবে, যাই আসুক না কেন তোমার মনে পড়ে যাবে। সমাসের দুটো পদ থাকে, একটা হচ্ছে পূর্বপদ আর একটা পরপদ। যেটা আগে উচ্চারণ হয় সেটা পূর্বপদ, আর যেটা পরে উচ্চারণ সেটা হচ্ছে পরপদ। আমরা নিশ্চয়ই জানি। সন্ধি সমাসের মধ্যে পার্থক্যটা ভালো করে দেখে যাবে, এক মার্কের জন্য পরীক্ষায় আসতে পারে। সমাস শব্দের অর্থ আসতে পারে সংক্ষেপ। ঠিক আছে, এটা আসতে পারে। আচ্ছা, সন্ধি হচ্ছে, সন্ধি হলো ধ্বনির মিলন, আর সমাস হচ্ছে দুই বা ততোধিক পদের মিলন হচ্ছে সমাস। মনে রাখবে, ধ্বনির সন্ধিতে ধ্বনি সংগতি ঘটে আর সমাসে অর্থ সংগতি ঘটে। দুটো পার্থক্য দেখলে যথেষ্ট। এবার আমরা দেখি দ্বন্দ্ব সমাস। দেখো, দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া, কিন্তু আমি তোমাদের বলবো দ্বন্দ্ব শব্দের অর্থ মারামারি বা গণ্ডগোল। কেন বলছে দ্বন্দ্ব সমাস কাকে বলে একটুখানি বুঝে নাও। দেখো, বলছে পূর্ব সমাসে কটা পদ থেকে, দুটো পদ, একটা পূর্বপদ আর একটা পরপদ। বলছে কোনো সমাসে যদি পূর্বপদ পরপদ উভয় পদের প্রাধান্য পায় তখন সেটাকে বলা হচ্ছে কি বলতো দ্বন্দ্ব সমাস। তাহলে অ্যাকচুয়ালি দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া, কিন্তু মনে রাখবে যে সমাসের পূর্বপদ পরপদ উভয় পদের প্রাধান্য পায় তখন সেটাকে বলে দ্বন্দ্ব সমাস। যেরকম ছেলে ও মেয়ে, ছেলে যেরকম গুরুত্ব আছে মেয়েরও গুরুত্ব আছে, তাই না? যেরকম রাম রহিম, রাম ও রহিম। ঠিক আছে, যাক, এইগুলো একটুখানি ভালো করে দেখে যেও। আমি এগুলো একটু ডিটেলসে পড়াচ্ছি না, যেখান থেকে সংজ্ঞা মানে ছোটো ছোটো প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায়, সেই জায়গাগুলো আজকে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। পরীক্ষায় আসতে পারে অলোক বা অলোপ দ্বন্দ্ব সমাস কাকে বলে। যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির বিভক্তি লোপ পায় না, বিভক্তি লোপ পায় না। হাটে বাজারে, হাটে এ, বাজারে এ, তাহলে বিভক্তি দেখো এখানে লোপ পায়নি। ঠিক আছে, তাহলে কোনো সমাসে যদি বিভক্তি লোপ না পায় সেটাকে বলা হচ্ছে কি বলতো অলোপ দ্বন্দ্ব সমাস। মনে রাখবে। অ্যাক্সেস দ্বন্দ্ব খুব পরীক্ষায় আসে, যেরকম আমরা, আমি তুমিও সে, তোমরা তুমিও সে, এইগুলোকে বলা হয় কি বলতো অ্যাক্সেস দ্বন্দ্ব। ঠিক আছে, মনে রাখবে। এবার আসছে কর্মধারয় সমাস। বলছে যখন বিশেষ্য বিশেষ্য, বিশেষণ বিশেষ্য এবং বিশেষণ বিশেষণ এই পদগুলো মিলে যখন কোনো সমাস, মানে পূর্বপদ যদি বিশেষ্য পরপদ বিশেষ্য, পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষণ, পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষণ, এরকম যদি হয় তখন সেটা কর্মধারয় সমাস হবে। যেরকম কাঁচা মিঠে, কাঁচা অথচ মিঠে। এই যে কাঁচা, কাঁচাটা কি বলতো একটা বিশেষণ, আমের কাঁচ কলা, তাহলে কলাটা কি বলতো বিশেষ্য, কাঁচ মানে হচ্ছে তার দোষ গুণ অর্থাৎ বিশেষণ। বোঝা গেল কি বললাম? এই কর্মধারয় সমাসের মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসে সেটা হলো মধ্য পদলোপী কর্মধারয় সমাস। খুব পরীক্ষায় আসে যখন কোনো সমাসের মাঝখানে পদটি লোপ পায়। যেরকম আমি যদি বলি সিংহাসন, এটা তোমাদেরকে পূর্বে বলেছি, সিংহাসন মানে সিংহ চিহ্নিত আসন, তাহলে চিহ্নিত শব্দটি কিন্তু লোপ পেয়েছে। তাহলে সিংহাসন কী হবে? সিংহ চিহ্নিত আসন। তাহলে সিংহাসন হচ্ছে আমাদের মধ্যপদলিপি কর্মধারয় সমাস। যেরকম দুপুর বেলা, দুপুর নামক বেলা, এই নামক শব্দটি কিন্তু লোপ পেয়েছে। তাহলে কোনো সমাসের মাঝখানে পদটি যদি লোপটা হয় সেটাকে বলে মধ্যপদলিপি কর্মধারয় সমাস। এরপরে রূপক কর্মধারয় উপমান, এগুলো টুকটুক করে দেখে যেও, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের এমসিকিউ পরীক্ষায় আসবে। এবার আমরা দেখে নিই তৎপুরুষ সমাস। বলছে যে সমাসের পূর্বপদ বিভক্তি অনুসর্গ লোপ পায়,
পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য হয়। তাহলে পূর্বপদের বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, তখন সেটাকে বলে তৎপুরুষ সমাস। ঠিক আছে, যেরকম রথ দেখা, তাহলে রথকে দেখা, রথকে, তাহলে রথকে, এই কে যে বিভক্তিটা কিন্তু লুপ্ত হয়েছে, দেখা হচ্ছে আমাদের প্রাধান্য, মানে রথকে দেখতে যাচ্ছি, তাহলে দেখাটাই হচ্ছে প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে, তাহলে এইগুলো আমি এখন বিস্তারিত তো আলোচনা করা সম্ভব নয় একটা ভিডিওতে। ঠিক আছে, এগুলো তোমাদের একটুখানি আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের একটা রিভিশন হয়ে যায় মোটামুটি। ঠিক আছে, এবার আসছে এই যে নঙর্থক তৎপুরুষ, তৎপুরুষ সমাসের যে অনেকগুলো শ্রেণীভাগ রয়েছে, অপাদান, সম্বন্ধ, অধিকরণ ও উপপদ। ঠিক আছে, এর ভিতরে যেটা সবথেকে পরীক্ষা আসে তোমাদের বেশি নঙর্থক তৎপুরুষ সমাস, অর্থাৎ না তৎপুরুষ সমাস। যে তৎপুরুষ সমাসের পূর্বপদটি নঙর্থক মানে না বচন থাকে। ঠিক আছে, অর্থাৎ যেরকম অনভিজ্ঞ, মানে অ দিয়ে কোনো কিছু যদি শুরু হয় সেটা মনে রাখবে, সেটা না তৎপুরুষ হবে। যেরকম অসৎ, তাহলে নয় সৎ, অনুত্তীর্ণ, নয় উত্তীর্ণ, অদেখা, নয় দেখা। ঠিক আছে, এইগুলোর কিন্তু মনে রাখবে, না তৎপুরুষ সমাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আমরা আসবো বহুব্রী সমাস। বহুব্রী সমাসটা কেমন একটুখানি চলো দেখে নিই। বহুব্রী সমাসটা হচ্ছে যে সমাসকে বিশ্লেষণ করলে পূর্ব ও পরপদের ভিতরে অন্য কারোর তৃতীয় অর্থকে প্রাধান্য পায়। অর্থাৎ বলছে যে সমাসকে বিশ্লেষণ করে পূর্ব পরপদের ভিতরে কারো অর্থ প্রাধান্য দেবে না, তৃতীয় স্বতন্ত্র অন্য কোনো অর্থকে প্রাধান্য হবে, তখন সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। ঠিক আছে, মনে রাখবে, বিনা পানিতে জাহার, বিনা পানি। ঠিক আছে, আচ্ছা, এবার আমাদের দ্বিগু সমাসটা খুব সহজ, চলো একটুখানি দেখে নিই দ্বিগু সমাসটা। দেখো, যে সমাসে পূর্বপদের দুই বা ততোধিক সংখ্যা, মানে পূর্বপদটা কী হবে, সংখ্যা হবে, এবং পরপদের সমাহার বোঝা হবে। যেরকম সপ্তাহ, সপ্ত মানে সাতটি কি একটা সংখ্যা, তাই না? তাহলে পূর্বপদ সংখ্যা এবং পরপদ কী বলো তো, সমাহার, মানে 7 দিনের সমাহার মানে সপ্তাহ, তাই না? মাথায় রাখতে হবে একটুখানি বিষয়গুলো। ঠিক আছে, খুব সহজ কিন্তু। এবার রয়েছে অব্যয়ীভাব সমাস। যে সমাসে পূর্বপদ অব্যয়ের সঙ্গে পরপদ বিশেষ্যের সমাস নিষ্পন্ন হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। ঠিক আছে, গরমিল, মিলের অভাব, আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। ঠিক আছে, এইগুলো একটুখানি তোমরা পূর্বেই দেখেছো হয়তো, আরও একবার একটুখানি দেখে নাও ঝটঝট করে। নিত্য সমাস, যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য কোনো পদের প্রয়োজন পড়ে তাকে নিত্য সমাস বলে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় আসে, যেরকম দেশান্তর, গ্রামান্তর। ঠিক আছে, ভাষান্তর, ধর্মান্তর। দেশান্তর কী হবে, অন্য দেশ, গ্রামান্তর অন্য গ্রাম, ভাষান্তর অন্য ভাষা। ঠিক আছে, এগুলো মনে রাখবে। খুব সহজ এবং ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। আচ্ছা, তাহলে সমাসগুলো মোটামুটি এইগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, খুব বেশি প্রশ্ন আসে না। ঠিক আছে, এইগুলো থেকেই আসে পরীক্ষায় প্রশ্ন। ব্যাসবাক্য কাকে বলে, সমাস কাকে বলে, সমাস শব্দের অর্থ, সংক্ষিপ্ত দ্বন্দ্ব সমাস কাকে বলে, তার একটা উদাহরণ, অলোপ দ্বন্দ্ব সমাস উদাহরণ। ঠিক আছে, একশেষ দ্বন্দ্ব বৈশিষ্ট্য, অলোপ সমাস কাকে বলে আমি বলেছি, নিত্য সমাস কাকে বলে এগুলো তোমাদের পূর্বে বলেছি দেখতে, দ্বিগু সমাস কাকে বলে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে বাক্য। দেখো, যে কোনো বাক্য হতে গেলে তার কিছু বৈশিষ্ট্য থাকার দরকার আছে। কি কি? 3টে বৈশিষ্ট্য বলছে এখানে। একটা হচ্ছে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আর আসছে আসক্তি। একটা বাক্য হতে গেলে অবশ্যই তার যোগ্যতা থাকতে হবে। কারণ একটা বাক্যে দেখো বলছে সে চোখ দিয়ে শোনে, মানুষ চোখ দিয়ে শোনে, কান দিয়ে শোনে, তাই না? তাহলে এই বাক্যটার কিন্তু কোনো যোগ্যতাই নেই। তাহলে এই বাক্যটার কী নেই? যোগ্যতা নেই। পুরো পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে যে এই বাক্যটা দিল দিয়ে এর কী নেই। এবার হচ্ছে আকাঙ্ক্ষা। বলছে আমি মাঠে গিয়ে সুজাতা সাইকেলে, দেশকে ভালোবাসতে হলে। দেখো, একটা বাক্য মানে পরিপূর্ণ হচ্ছে না। বলছে আমি মাঠে গিয়ে, মানে বাক্য মনে হচ্ছে এরপরেও কিছু হবে। আমি মাঠে গিয়ে খেলা দেখছিলাম, তাহলে দেখো বাক্যটা পুরোপূর্ণ হয়ে গেল। কিন্তু এখানে বলছে আমি মাঠে গিয়ে, মানে এখানেই শেষ হয়ে যাচ্ছে। মানে এর আকাঙ্ক্ষা, এই বাক্যের আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে না, অর্থাৎ বাক্যটা সম্পূর্ণ কমপ্লিট হচ্ছে না। যখন কোনো বাক্যের পুরো আকাঙ্ক্ষা কমপ্লিট হবে না, সেটা হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা পূর্ণ হয় না। এটা হচ্ছে আসক্তি। বলছে আমরা একটা বাক্যকে পরপর যদি না রেখে আমরা যদি উল্টোপাল্টা করে দিই, যেরকম বলছি বেনারস আমরা একসঙ্গে যাচ্ছি বেড়াতে, কেমন লাগছে না শুনতে? এটা কি হবে? আমরা বেনারসে একসঙ্গে বেড়াতে যাচ্ছি। অর্থাৎ পরপর আমাদের শব্দগুলো কিন্তু পরপর নিয়ে আসতে হবে, তবেই কিন্তু একটা সুন্দর বাক্য গঠিত হবে। তাহলে বাক্য গঠিত হলে 3টে শর্তের প্রয়োজন, একটা যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি, মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা, এইবার যেটা সব থেকে তোমাদের গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে সরল বাক্য থেকে জটিল বাক্য। যেরকম কোনো একটা বাক্যের ভিতরে যদি একটাই সমাপিকা ক্রিয়া থাকে তখন সেটাকে বলে যে সরল বাক্য। খুব সহজভাবে, আমি বাড়ি গিয়ে পড়তে বসলে অরুণ এলো,
খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে। জটিল বাক্য, যখন একটি প্রধান বাক্যের সঙ্গে এক বা একাধিক খণ্ড বাক্য বা অংশ যুক্ত হয় তখন জটিল বাক্য বলে। যখন তখন যেখানে সেখানে এই কথাগুলো দিয়ে কিন্তু যুক্ত হবে তখন জটিল বাক্য। যৌগিক বাক্য, একাধিক সরল বাক্য যখন অব্যয় দ্বারা অর্থাৎ কিন্তু এবং এইগুলো দ্বারা যুক্ত হবে তখন সেটাকে বলা হয় যৌগিক বাক্য। এই তিনটে খুব ভালো করে দেখে যাও, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে। একদম লাস্ট পার্টে আমরা চলে এসেছি বাচ্য। তাহলে বাচ্য বলছে বাক্যের মধ্যে কর্তা কর্ম ক্রিয়ার প্রাধান্য নানান রূপে ভঙ্গিতে ব্যক্ত হওয়াকে বাচ্য বলে। যেরকম বলছে কর্তৃবাচ্য, বলছে কর্তৃবাচ্য হলো সেই বাচ্য যে বাচ্চে কর্তাই প্রধান হবে। বলছে রাম বই পড়ে, তাহলে এখানে কে বই পড়ছে? রাম বই পড়ছে, তাহলে রাম কিন্তু এখানে প্রধান, এটা হচ্ছে কর্তৃবাচ্য, বোঝা গেল। কর্মবাচ্য, যে বাচ্চে কর্মই প্রধান হবে, ঠিক আছে। যেরকম পুলিশের দ্বারা চোরটি ধরা হলো, তাহলে পুলিশ এখানে কি করলো? চোরটিকে ধরলো, অর্থাৎ ধরাটা কিন্তু এখানে ধৃত হওয়াটা, চোরকে যে ধরছে এই কাজটি হচ্ছে প্রাধান্য হচ্ছে এখানে, তাই না? এটা হচ্ছে কর্মবাচ্য। বলছে ভাববাচ্য, যে বাচ্চা ভাব অর্থাৎ ক্রিয়ার ভাব প্রধান হবে তখন সেটা হচ্ছে বলে ভাববাচ্য। যেমন আমার বিদ্যালয়ে যাওয়া হয়, ঠিক আছে, আমার আসা হলো, আমার আসতে হবে, আমার যেতে হবে, অর্থাৎ বাক্যের ভাব প্রধান হয়ে উঠবে তখন সেটা ভাববাচ্য। তাহলে কর্তা যখন প্রধান হবে কর্তৃবাচ্য, কর্ম যখন প্রধান হবে কর্মবাচ্য, আর যখন বাক্যের ভাব প্রধান হয়ে দাঁড়াবে তখন সেটা হচ্ছে ভাববাচ্য, মনে রাখবে, ঠিক আছে। আর হচ্ছে কর্ম কর্তৃবাচ্যটা পরীক্ষায় কিন্তু খুব আসে, একটুখানি দেখে যাবে। যে বাচ্চা কর্মকে কর্তৃ বলে মনে হয় তখন তাকে বলে কর্ম কর্তৃবাচ্য। যেরকম বাজনা বাজে, ঠিক আছে, শান্তি বিরাজ করছে, বৃষ্টি পড়ে, এগুলো বলে কর্ম কর্তৃবাচ্য। ব্যাস হয়ে গেল। এইগুলোর ভিতর থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন সেরকম কোনো কিছু আসে না। তোমাদের যে 15 মার্ক ব্যাকরণে থাকে এর ভিতর থেকে থাকবে। এই ভিডিওটা তোমরা একবার দেখে নিলে একবার রিভিশন হয়ে গেল। তোমরা পরীক্ষার ঠিক আগের রাত্রে একবার দেখে নিও এবং এই যে জায়গাগুলো যদি দাগিয়ে নাও তাহলে তুমি বইতে পরীক্ষার আগের দিন একবার একটু রিভিশন দিয়ে যেও, ঠিক আছে। আশা করছি তোমার উপকারে আসবে। তো চলো বন্ধুরা, অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবো অন্য একটা টপিক, অন্য একটা ভিডিও।